আজকের 2025 সালের 6 আগস্ট, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। প্রতারণার একটি বছর শেষ হয়ে গেল, আর এই একটি বছর আমরা শুধু দর্শক হিসাবেই রয়ে গেলাম। সবকিছু দেখছি, কিছু বলতে পারছি না। যদি কেউ কিছু বলেন, এই দর্শকদের ভিতর থেকে কেউ যদি কোনো প্রতিবাদ করেন, কোনো আন্দোলন করেন, কোনো অবরোধ করেন বা কোনো সমালোচনা করেন, তাহলে তিনি আওয়ামী লীগ হয়ে যাবেন এবং তিনি মব জাস্টিসের শিকার হতে পারেন, তার পরিবার মব জাস্টিসের শিকার হতে পারে, এমনকি তিনি এই দুনিয়া ছেড়ে মৃত্যু মুখে পতিত হতে পারেন। এখন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি বছর শেষ হওয়ার পরে আজকের বলতে বাধ্য হচ্ছি যে এখন বাংলাদেশে যারাই আছে সবাই দর্শক। সেটা বাংলাদেশের সেনাবাহিনী হোক, সেটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল হোক, অবশ্যই এনসিপি এবং জামাত ইসলাম এই দুইটি রাজনৈতিক দল বাদে বিএনপির কথা বলেন, জাতীয় পার্টির কথা বলেন, এরকমের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই দর্শক। এছাড়াও যদি মুক্তিযোদ্ধাদের কথা বলেন, তারাও দর্শক। কারণ যেই মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সেই ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই বাংলাদেশের স্বাধীনতার উপরে যখন কালিমা লিপ্ত করছে, স্বাধীনতাকে যখন কলঙ্কিত করছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করছে এবং 71-এর চিহ্নিত রাজাকাররা বর্তমান সময় এভাবে স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পেয়ে যায়। এই যখন বাংলাদেশের অবস্থা, তখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও দর্শক হয়ে রয়ে গেলেন, তারাও কিছু বলতে পারছেন না। তাহলে আমার একটি প্রশ্ন সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি, যে কিভাবে এতটুকু সাহস নিয়ে সেই পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করেছিলেন এবং এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। যদি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বুক ভরা সাহস থেকে থাকতো, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায়, বাংলাদেশের স্বাধীনতার চেতনায় আজকের এত বড় আঘাত এই রাজাকার যুদ্ধবিরোধী শক্তি আনতে পারত না। এছাড়াও 30 লক্ষ শহীদের সেই রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের যে ইজ্জত, আত্মসম্মান, বলিদানের বিনিময়ে আমরা এই একটি স্বাধীন মানচিত্র পেয়েছি এবং এই স্বাধীন মানচিত্রে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি। এখন এই মানচিত্র নিয়ে যখন ছেলে খেলা হচ্ছে, এই স্বাধীন দেশকে বিক্রি করার জন্য যখন ষড়যন্ত্র চলছে, এই স্বাধীন দেশের বুকে দাঁড়িয়ে যখন দেশকে নিয়ে নানা রকমের ষড়যন্ত্রের ছক করছেন অন্তর্বর্তীকালীন সরকার, তখন বাংলাদেশের এই সকল মুক্তিযোদ্ধা, সেনাবাহিনী এবং বাংলাদেশের সকল স্তরের প্রশাসন, সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই বর্তমান সময় শুধুমাত্র দর্শক হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে চিত্রনাট্য, এটিকে দেখছেন। এখন বাংলাদেশের যে আস্থাভাজন দুটো শক্তি ছিল, এক বিএনপি, 2 নম্বরে রাষ্ট্রপতি, এছাড়াও 3 নম্বরে সেনাবাহিনীর কথা আর কি বলবো। সেনাবাহিনী তো দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রাণ পর্যন্ত দিতে পিছু পা হটবে না। এক্ষেত্রে সেনাবাহিনীর উপরেও বিশ্বাস হারিয়ে ফেলছে বাংলাদেশের জনগণ। ওবায়দুল কাদের তো সোজা মুখে বলে দিলেন যে নবাব সিরাজদৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান, তিনি যদি নবাব সিরাজদৌলার সাথে বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে নবাব সিরাজদৌলা ইংরেজদের কাছে পরাজিত হতো না। ঠিক একই রকমের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা না করত, তাহলে এই সকল জামাত, রাজাকার
স্বাধীনতা বিরোধী শক্তিরা কোনোভাবেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইতে পারত না। কথাটি তো আসলে বাস্তব সত্য কথা। এখন বাংলাদেশের এই যে একটি বছর চলে গেল, এই একটি বছরে বাংলাদেশের সাধারণ জনগণ কি পেল, বাংলাদেশ কি পেল? এই ষড়যন্ত্রের একটি বছরে যেই সকল মেটিকুলাস ডিজাইনগুলা তিনি বাস্তবায়িত করছেন, তাতে বাংলাদেশ কত বছর পিছিয়ে গেল এবং বর্তমান সময় বাংলাদেশ যে একটা বন্ধুহারা রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিত হয়ে গেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং এই যে গেল একটি বছরে বাংলাদেশের জিডিপি এখন বর্তমান সময় 3-এর নিচে নেমে এসেছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত 6, 6.5 এইভাবে ওঠানামা করছিল, মানে 6-এর নিচে আর কখনো নামেনি। তো সেই বাংলাদেশের জিডিপি বর্তমান সময় 3-এর নিচে। এছাড়াও ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সকল বাণিজ্যে ভাটা পড়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আবার চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছেন, তুরস্কের সাথে অস্ত্র বাণিজ্য করছেন। তো তার যে লীলা খেলা, মানে কৃষ্ণর মতন, সেই যে দাপর যুগে একজন অবতার ছিলেন, হিন্দু ধর্মগ্রন্থের একজন অবতার, সেই শ্রীকৃষ্ণ, তিনি হাজার হাজার মেয়েদের সাথে প্রেম করেছেন এবং তার বাঁশির সুরে পাগল হয়ে হাজার হাজার নারীরা তার প্রেমে পড়েছেন। এখন এই যে প্রেমের যে কাহিনীগুলাকে, এগুলাকে লীলা খেলা বলা হতো। এখন এরকমের ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে লীলা খেলা, এই লীলা খেলা একটি বছরে যে ধরনের সর্বনাশ বাংলাদেশের মানুষের তথা বাংলাদেশের হয়েছে, এই সকল বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, ষড়যন্ত্রের একটি বছর শেষ হলো। ফ্যাসিস্ট ইউনূস সরকার বর্তমান সময় দেশকে নিয়ে যেই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে লিপ্ত আছেন এবং গেল এক বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের কি কি সর্বনাশ করেছেন, এই সকল বিষয়ের কথা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম আমি বাংলাদেশের জনগণের কথা বলতে চাই। বাংলাদেশের জনগণের সর্বোচ্চ নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট দেখা গেল, সেটা শুধুমাত্র এই ইউনূস সরকারের আমলে। এছাড়াও বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার তথা প্রশাসন। এবং বাংলাদেশের মা বোনরা যেই পরিমাণে ইজ্জতহানি হয়েছে, যেই পরিমাণে ধর্ষিত হয়েছে, সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় থেকে শেখ হাসিনা সরকারের আমল পর্যন্ত হয় নাই, যেটা এই ইউনূস সরকারের আমলে হয়েছে। কিভাবে দলবদ্ধভাবে একের পর এক সুন্দরী নারী মা বোন তাদেরকে ধর্ষণ করে সেই ভিডিও চিত্র আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল করে দিয়েছেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার নিজের যে মব সন্ত্রাসী তারাই। এবং এই সবকিছুর দায়ভার আবার বিএনপির মাথায় চাপানোর চেষ্টা করেছেন। এছাড়াও বর্তমান সময় সাধারণ মানুষের উপরে যে ধরনের চাঁদাবাজির নির্যাতন করা হচ্ছে, সেই সকল চাঁদাবাজি এনসিপি তথা জামাত ইসলামের লোকজন করছে, কিন্তু দায় চাপানো হচ্ছে বিএনপির মাথায়। এখন এই যে চাঁদাবাজির যে ক্ষেত্রটা, এখানে যদি আপনি অবলোকন করেন তাহলে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম চাঁদাবাজির সাথে জড়িত এনসিপির নেতাকর্মীদের আশ্রয়স্থলে থেকে সেই সকল ছাত্র সমন্বয়করা। এবং তাদের কাছে এখন ভারী ভারী সকল আগ্নেয় অস্ত্র, যেমন AK-47 রাইফেলের মতন যে আগ্নেয় অস্ত্র, সেগুলো তাদের কাছে আছে। কারণ শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের থানাগুলোকে যেভাবে ভাঙচুর, লুটতারাজ, অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশদের বেঁধে তারপর মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেই প্রেক্ষাপট আপনারা আজও ভুলে যাননি।
সেই যে থানাগুলোকে লুটতরাজ করা হয়েছিল, সেখান থেকে থানা থেকে বিভিন্ন অস্ত্র এবং গোলাবারুদ সেগুলোকেও লুটতরাজ করা হয়েছিল। এখন সেই সকল অস্ত্র এবং গোলাবারুদ এনসিপি নেতাকর্মীদের কাছে পাওয়া যাচ্ছে, ছাত্র সমন্বয়কদের কাছে পাওয়া যাচ্ছে, এবং এই সবকিছু দিয়ে তারা জনগণকে ভয় ভীতি দেখিয়ে যে চাঁদাবাজির রাজত্ব বাংলাদেশে তৈরি করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি জঙ্গি, সন্ত্রাসী এবং চাঁদাবাজি রাষ্ট্র হিসাবে পরিচিত হয়ে গেছে। এ হলো সাধারণ মানুষের প্রেক্ষাপট। এখন যদি প্রশাসনের প্রেক্ষাপটের কথা বলি, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের মানুষ যাদের উপরে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস করেছিল, সেই সেনাবাহিনী, তারাই বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চামচা হয়ে বেঁচে আছেন। বাংলাদেশের প্রশাসনের সকল স্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের ইশারায় ওঠানামা করে। সেটা যদি একদম উচ্চ স্তর থেকে শুরু করে প্রান্তিক লেভেলে গ্রামের চকিদার, দফাদার, তাদের কথা চিন্তা করেন, তাহলে সেখানেও দেখতে পাবেন সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের ইশারায় তারা উঠে বসে। এই হচ্ছে বাংলাদেশের প্রশাসনের অবস্থা, এবং বাংলাদেশের প্রশাসনের উপরে এক বিন্দু বিশ্বাস বর্তমান সময় বাংলাদেশের জনগণের নেই। এছাড়াও বাংলাদেশের প্রশাসন বর্তমান সময় বিশ্বের সকল রাষ্ট্রের কাছে একটি রূপকথার গল্পের ন্যায় ছোটদের গল্প হিসেবে পরিচিত হয়ে গেছেন। এছাড়াও বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সময় বিশ্বের সকল দেশের কাছে একটি কলঙ্কের ইতিহাস মাত্র। কারণ এই সেনাবাহিনী বাংলাদেশের এই রাজাকার, জঙ্গি এবং আলবদর, শামস, তাদেরকে শেখ হাসিনা সরকার পতনের যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে সাহায্য করেছে। এর প্রেক্ষাপট স্পষ্ট হয়ে গেল যখন এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে মার্চ ফর টুঙ্গিপাড়া নামে কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর কবর ভাঙার জন্য এবং সেখানে গিয়ে মুজিববাদ, মুর্দাবাদ এরকমের স্লোগান দেওয়ার জন্য যে টুঙ্গিপাড়া গিয়েছিলেন, সেখানে সেই সকল এনসিপি নেতাকর্মীদের নির্দেশে সেনাবাহিনী গোপালগঞ্জের নিরীহ নিরস্ত্র জনগণের উপরে গুলি করে হত্যা করেছে শত শত গোপালগঞ্জের নিরীহ জনগণকে। এই প্রেক্ষাপট থেকে এটা স্পষ্ট বোঝা গেল যে বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসের গোলামের নাম মাত্র। এছাড়াও যার উপরে বাংলাদেশের সকল মানুষ আজও পর্যন্ত সেই ভরসা, বিশ্বাস এবং তাদের যে আত্মবিশ্বাসের প্রতি তাকিয়েছিলেন, সেই মানুষটি আর কেহ নয়, তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 5ই আগস্টকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতনের 1 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি একটি সংবাদ সম্মেলন করলেন। সেখানে তিনি এটা স্পষ্ট বললেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে জুলাই গণ অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল, সেটাকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সবসময় সরকারের পাশে আছে এবং ছাত্র জনতার পাশে আছে। এখন ছাত্র জনতা কারা, সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন, যে সকল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, রাজাকারী শক্তি, জামাত ইসলাম শক্তি এবং জঙ্গি শক্তি, তারাই হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের ছাত্র জনতা, এবং বিভিন্ন রকমের রাজাকারী কার্যক্রমের মাধ্যমে মব জাস্টিস সৃষ্টি করে। এখন তাদের সপক্ষে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যাকে ওই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিনা নির্বাচনে তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছিলেন। এখন সেই শেখ হাসিনাই তার কাছে ফ্যাসিস্ট। তো আসলে উপকার করলে এরকমেরই প্রতিদান দেওয়া উচিত। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কাউকে যদি আপনি উপকার করেন, তাহলে সেই উপকারের পরিমাণ আপনি পরিমাপ করে রাখবেন, কারণ ওই সম পরিমাণ ক্ষতি বা অপমান সে আপনাকে রিটার্ন করবে, সেটার জন্য সব সময় প্রস্তুত থাকবেন। তো এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারা সিরাজদৌলার সাথে মির্জাফর যে ধরনের বিশ্বাসঘাতকতা করেছিলেন, তার থেকে কম বিশ্বাসঘাতকতা শেখ হাসিনার সাথে তারা করেননি। 3 নম্বরে আপনি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকিয়ে দেখতে পাবেন যে বর্তমান সময় বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। স্বাধীনতার পরবর্তীকালীন সময় থেকে বাংলাদেশের জিডিপি
আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সেটা 6, 6.5 এইভাবে, মানে 6-এর নিচে কখনোই যায়নি, 6 থেকে 6.5 এইভাবে ওঠানামা করত। সেই জিডিপি এখন বর্তমান সময় 3-এর নিচে নেমে এসেছে। ব্যবসা বাণিজ্য শূন্য বাংলাদেশ এখন একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে যে ঘাটতি পড়ল, সেই ঘাটতিতে বাংলাদেশের জনগণের যে দুবেলা দুমুঠো রুটি রুজির যে ইনকামের পথ, সেটি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ থেকে হাজার হাজার মিল কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি বর্তমান সময় বন্ধ হয়ে আছে। এছাড়াও বাংলাদেশের মানুষ বর্তমান সময় দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচার জন্য যতটুকু রুটি রুজির দরকার হয় সেটা ইনকাম করতে বা কেনা বেচা করতে বর্তমান সময় ব্যর্থ হচ্ছেন। তো বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশ দেউলিয়া হওয়া সেটা মাত্র সময়ের ব্যাপার। এটা হচ্ছে এই 1 বছরে বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপট। এখন বাংলাদেশ বর্তমান সময় বন্ধুহারা একটি শত্রু রাষ্ট্র সবার কাছে। এখন যাদের সাথে মিত্রতা আছে তাদের মধ্যে পাকিস্তান, আজারবাইজান এই দুটো রাষ্ট্র দেখতে পাই। এছাড়া আমেরিকার কথা যদি বলেন তাহলে আমেরিকা বাংলাদেশকে কোনো দিনও কোন রকমের সাহায্য সহযোগিতা বা উন্নয়ন করার জন্য কোন রকমের কোনো প্রকল্প আমেরিকা থেকে বাংলাদেশে তারা প্রদান করবে না। আমেরিকা যতটুকুই করবে ততটুকুই তাদের স্বার্থের বিনিময়ে। যেমন বর্তমান সময়ে আমেরিকা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন, বা অন্তর্বর্তীকালীন সরকারের এই সকল দুর্নীতির বিরুদ্ধেও আমেরিকান এম্বাসি থেকে, আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো রকমের কোনো প্রেস বিজ্ঞপ্তি আসছে না, কোনো সংবাদ সম্মেলন আসছে না। যেমনটা শেখ হাসিনার আমলে পিটার হাস, ডোনাল্ড লু এরা একের পর এক এ ধরনের সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করতেন। এখন বর্তমান সময় কেউ করছে না ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে। কারণ করবে না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যে আশা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সকল ফায়দা লুটে নেওয়ার জন্যই আমেরিকা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের তোষামোদি করছে। এটাই শুধুমাত্র, আর কিচ্ছু না। এখন আমেরিকার এই সকল তোষামোদির ভিতরে 1 নম্বরে হচ্ছে মায়ানমারকে মানবিক করিডোর দেয়া, এবং 2 নম্বরে হচ্ছে সেন্ট মার্টিনের উপরে একটি আমেরিকান সেনাঘাঁটি তৈরি করা। যে কথাটি শেখ হাসিনা বিদায়ের পরবর্তীকালীন সময় বা বিদায়ের 2-3 মাস আগ থেকে, এই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরবর্তীকালীন সময় থেকে এই কথা বলে আসছিলেন যে যদি আমি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমি আমার আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো। মানে যতদিন পর্যন্ত তার মৃত্যু না হবে ততদিন পর্যন্তই তিনি বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবেন। এখন এই কথার বাস্তবতা বর্তমান সময় বাংলাদেশের জনগণ নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। তো এ হচ্ছে আমেরিকান প্রেক্ষাপট। কিন্তু বাংলাদেশকে নিয়ে বর্তমান সময় কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করছে না কোনো দেশ। বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কেউই করতে চাচ্ছে না। তার উৎকৃষ্ট প্রমাণ হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বর্তমান সময়ে এতটাই ধস নেমে গেছে, অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি এখন বিকাল 5টায় ছুটি দিয়ে দেয়া হয়। কারণ সামনের মাসে যে ধরনের কাজের দরকার বা যে ধরনের কাজের শিডিউল তারা করবে, সেই কাজের শিডিউল তারা এখন মেলাতে পারছে না। এছাড়া বাংলাদেশের সবচেয়ে মিত্র রাষ্ট্র ভারত এখন বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং বাংলাদেশকে তারা শত্রু রাষ্ট্রের তালিকার 5 নম্বরে রেখেছে। এখন এছাড়াও যদি মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে দেয় এই বাংলাদেশ, তাহলে চীন বাংলাদেশের সাথে যে ধরনের শত্রুতা করবে তার প্রেক্ষাপটে বাংলাদেশ 1 মিনিটের জন্য আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। এছাড়া রাশিয়া বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, ফ্রান্স বলেন, লন্ডন বলেন, কোথাও থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কোনো ধরনের কোনো সুফল বয়ে আনতে পারেননি। এতগুলো যে রাষ্ট্রীয় সফর তিনি করলেন, তার ভিতরে শুধুমাত্র এই যে তুরস্ক, যেটি একটি জঙ্গি সন্ত্রাসীদের দেশ, তাদের সাথে অস্ত্র বাণিজ্য করতেছেন এবং পাকিস্তানের সাথে বর্তমান সময় খুব ভালো একটা সম্পর্কে মানে পাকিস্তানের সাথে তারা আসতে পেরেছেন। এবং এই যে এনসিপি এবং জামাত ইসলাম এরকমের রাজাকারী যেই শক্তিগুলো, তারাই বর্তমান সময় বাংলাদেশের বুকে বুক ফুলিয়ে চলাফেরা করছে এবং বিভিন্ন রকমের রাজাকারী কর্মকাণ্ড করে চলেছে। তো
এই যে সর্বনাশের একটি বছর বা এই কলঙ্কিত একটি বছর বা সন্ত্রাসের একটি বছর, এই একটি বছর যে আমরা পার করলাম, আমরা কি পেলাম তার হিসাব কি আমরা কখনো করে দেখেছি? তো আমার কথাগুলোর সাথে আপনারা একটু মিলিয়ে নিয়েন। এবং সব শেষে একটি কথা বলে যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, এই ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার জন্য যদি বাংলাদেশকে বিক্রি করে দিতে হয়, যদি বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিতে হয়, যদি তিনি কারো কাছে পা ধরে সারা রাত্র বসে থাকতে হয়, তাও করতে পারবেন। কিন্তু এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে তিনি আমৃত্যু মানে ধরে রাখতে চাইবেন। এই জন্যই নির্বাচন নিয়ে এত ছেলে খেলা, বিএনপির নামে এত নিন্দা বদনাম, তারেক জিয়ার ছবি আগুনে পোড়ানো, জিয়াউর রহমানকে মাটিতে ফেলে তার ছবির উপরে পাড়া দিয়ে ধরে রাখার দৃশ্য, বা বেগম খালেদা জিয়ার সেই পার্লার আইটেম বা মেকআপ বক্স নিয়ে যাওয়ার মতন এরকমের রাজাকারী কথাবার্তা বলতে পারছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে আরো বাংলাদেশকে নিয়ে কত ধরনের ষড়যন্ত্রমূলক খেলায় যে লিপ্ত হবে সেটা আসলে জানা নেই, এবং সেটা তো সময়ই বলে দেবে। সময় হলে আমরা সবকিছুই দেখতে পাবো। তো যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।